নমস্কার। আজকে আমরা আলোচনা করব এক্সপোর্ট মিনিং। আমাদের যে গুডস এক্সপোর্ট হয়ে থাকে সেই এক্সপোর্টের হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সপোর্ট। তো সবার প্রথমে আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই। এ সিস্টেমেটিক process for dispatching of goods from India to overseas foreign country by air, sea, land, rail and with proper transaction of money through your AD bank is called export. এটা হচ্ছে এক্সপোর্টের ডেফিনেশন। না এখানে কি বলছে না একটা এখানে এক সিস্টেমেটিক প্রসেস আছে, যেই প্রসেসের মাধ্যমে আমরা আমাদের গুডসটাকে ইন্ডিয়া থেকে যখন বাইরে পাঠাই, মানে পাঠাবো কি দিয়ে না বাই এয়ার, সি, ল্যান্ড অ্যান্ড রেল। এই চারটে মোডে আমরা যখন দেশের বাইরে একটা সিস্টেমেটিক প্রসেসের মধ্যে দিয়ে বাইরে পাঠিয়ে দেবো, অ্যান্ড শুধু পাঠালেই হবে না, অ্যান্ড উইথ প্রপার ট্রানজ্যাকশন অফ মানি। এই প্রপার ট্রানজ্যাকশন অফ মানি থ্রু ইউর এডি ব্যাংক। শুধু মালটা পাঠিয়ে দিলেই হবে না, আমরা যে এক্সপোর্ট করব, যে গুডসটাকে আমরা বাইরে পাঠাবো, সেই এক্সপোর্ট গুডসের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা প্রপার ট্রানজ্যাকশানে আমাদের এডি ব্যাংকে আসতে হবে, তবেই সেটাকে আমরা এক্সপোর্ট বলবো। তাহলে এইখানে এই চারটে পয়েন্ট রয়েছে: সিস্টেমেটিক প্রসেস, এয়ার, সি, ল্যান্ড, রেল, প্রপার ট্রানজ্যাকশন অফ মানি অ্যান্ড এডি ব্যাংক। এই চারটে পয়েন্ট সম্বন্ধে একটু ব্রিফলি আমরা আলোচনা করি। সিস্টেমেটিক প্রসেসটা কি? সিস্টেমেটিক প্রসেস হচ্ছে আমরা যখন ডোমেস্টিকে ডিসপ্যাচ করি তখন কি হয়, আমাদের ধরুন গুডস রেডি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ট্রান্সফারারকে বললাম, ট্রান্সফারার গাড়ি পাঠিয়ে দিল, আমরা একটা ট্যাক্স ইনভয়েস কেটে ওয়েব বিল জেনারেট করে মালটা পাঠিয়ে দিলাম, ম্যাক্সিমাম আর একটা চালান দিয়ে দিই। কিন্তু যখন আমরা একটা এক্সপোর্ট করব তখন সেখানে একটা সিস্টেম থাকবে, একটা সিস্টেমেটিক প্রসেস থাকবে। প্রসেসটা কীরকম না, আমাদের কিছু বাঞ্চ অফ ডকুমেন্ট রেডি করতে হবে। সেই ডকুমেন্টটা রেডি করার পরে আমাদের একটা ক্লিয়ারিং এজেন্ট থাকবে, যে আমাদের এই যে চারটে মোড আছে, এই চারটে মোডে আমাদের পোর্ট আছে, সেই পোর্টে আমাদের সেই ক্লিয়ারিং এজেন্ট কাস্টম ক্লিয়ারেন্স করবে এবং কাস্টম ক্লিয়ারেন্স করার পরে গুডসটাকে শিপিং কোম্পানির হাতে হ্যান্ড ওভার করে দেবে এবং ফাইনালি শিপিং কোম্পানি কন্টেনার স্টাফ করে সেটাকে ভেসেলে অটোমেটিক প্রসেসের মধ্যে দিয়ে আমাদের একটা এক্সপোর্ট করতে হয়, যেটা কিন্তু ডোমেস্টিকে করতে লাগে না। আমাদের জাস্ট একটা চালান, একটা ট্যাক্স ইনভয়েস আর একটা ইও বিল জেনারেট করে দিলেই সেটা কিন্তু আমাদের ডোমেস্টিকে হয়ে যায়। কিন্তু এক্সপোর্টে আমাদের একটুখানি লেন্দি প্রসেস আছে, কিন্তু সবই একটা সিস্টেমেটিক যদি আপনি মেনটেন করেন তাহলে কোনো অসুবিধা লাগবে না।
এবারে আমরা দেখি এই মোড যে দুটো আছে এগুলো বলা হয় মোড অফ শিপমেন্ট। এয়ার, সি, ল্যান্ড অ্যান্ড রেল। না, আমরা এই মোডে যখনই এক্সপোর্ট করব তখনই এই মোডে আমাদের একটা করে পোর্ট থাকবে। যেমন এয়ারে, যখন আমরা এয়ারে মাল পাঠাবো তখন আমাদের এয়ারপোর্ট আছে, যখন সিতে মাল পাঠাবো তখন সেখানে সি পোর্ট আছে, যখন আমরা ল্যান্ডে পাঠাবো তখন সেখানে ল্যান্ড পোর্ট আছে, যখন সেটা রেলে পাঠাবো তখন সেটা রেল পোর্ট আছে। তো এই যেমন ধরুন আমাদের কলকাতাতে এয়ারপোর্ট আছে, সি পোর্ট আছে, আবার ল্যান্ড পোর্টও আছে, কিন্তু রেল পোর্ট নেই এখানে কোনো। তো এরকমই এই মোডগুলো আমরা চুজ করব কী হিসাবে? আমরা যখন ফরেন কান্ট্রি থেকে কোনো একটা কন্ট্রাক্ট পাবো কিংবা অর্ডার পাবো, সেই কন্ট্রাক্টে আমাদের জেনারেলি লেখা থাকবে যে আমাদের কোন মোডে ইউজ করতে হবে, বাই এয়ার, বাই সি, বাই ল্যান্ড, বাই রেল। কিন্তু আপনি যখন এই মালটা এয়ারে পাঠাবেন, কখন আমরা সেটাকে এয়ারে পাঠাবো, কখন সেটা ল্যান্ডে পাঠাবো, কখন সেটা সিতে কিংবা রেলে পাঠাবো, সেটা আমাদের একটু চিন্তা করতে হয়। না, এয়ারে জেনারেলি আমরা যেগুলো পেরিশেবল কার্গো, যেগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায়, যেটা খুব কম টাইমের মধ্যে আমাকে ট্রানজিট করতে হয়, ট্রান্সপোর্টেশন করতে হয়, তখন আমরা এই এয়ার মোডটা সিলেক্ট করে থাকি। আরেকটা জিনিস যেটা খুব ভ্যালুয়েবল কার্গো কিন্তু ভলিউম কম, সেক্ষেত্রেও আমরা এয়ারটাকে চুজ করে থাকি। আরেকটা যেটা হয় সেটা হলো আপনার যে জেনারেল কার্গো হয়, অনেক সময় ক্লায়েন্টের ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায়, আর্জেন্সি হয়ে যায়, তখন কিন্তু ক্লায়েন্ট বলে থাকে যে আপনি এয়ারে মাল পাঠান। তখন আমাদের যে নিয়ার বাই এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট দিয়ে আমাদের মালটা পাঠাতে হয়। সিমিলারলি যখন সিতে আমাদের মাল যায়, যখন ভলিউম অনেক বেশি হয় তখন আমরা সেটা সিতে পাঠাই। আমাদের কলকাতাতে যেমন সিপোর্ট আছে, কলকাতার সিপোর্ট আর হলদিয়া সিপোর্ট, যদিও এটাকে আমরা সিপোর্ট বলি, এটাকে রিভার পোর্ট বলি, কিন্তু আপনারা যদি বলেন যে কলকাতার সিপোর্ট, কোনো অসুবিধা হবে না। তো এই সিপোর্টের মাধ্যমে আমাদের যখন ভলিউম অনেক বেশি হয়, যখন এফসিএল হয় কিংবা এলসিএলই অনেক বেশি ভলিউমের কার্গো হয়, তখন কিন্তু আমরা এই সিপোর্টটাকে ইউজ করব। এবং ল্যান্ড পোর্ট আমাদের কলকাতাতে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ল্যান্ড পোর্ট আরেকটা আছে, যেটা হচ্ছে আমরা যখন বাংলাদেশ থেকে কোনো অর্ডার পেয়ে থাকি তখন আমরা কিন্তু জেনারেলি ল্যান্ড পোর্টে ইউজ করে থাকি, কারণ আমাদের সাথে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে একটা লার্জ ভলিউম যে এক্সপোর্ট হয়ে থাকে সেটা কিন্তু বাই ল্যান্ডে হয়ে থাকে। আমাদের এখানে যেমন পেট্রাপোল বেনাপোল আছে, পেট্রাপোলটা আমাদের, বেনাপোলটা বাংলাদেশে। এরকমই ইন্ডিয়ার সাথে আর বাংলাদেশের সাথে অনেক কটা ল্যান্ড পোর্ট আছে, তার মধ্যে পেট্রাপোল বেনাপোল একটা ভালো ভলিউমের কার্গো এক্সপোর্ট হয়ে থাকে বাই পেট্রাপোল অ্যান্ড বেনাপোল বাংলাদেশের সাথে। এরপরে আমাদের কি আছে, রেল আছে। রেলে আমাদের কখন এক্সপোর্ট হয়ে থাকে না, রেলে এখন কিন্তু কোনো এক্সপোর্ট হয় না আমাদের, কিন্তু একসময় পাকিস্তানে কিন্তু এই রেল মোডে একটা ভালো ভলিউমের কার্গো এক্সপোর্ট হয়ে থাকতো। পাকিস্তানে কোথায় হতো না, পাকিস্তানে আমাদের যে স্টেট আছে পাঞ্জাব, সাপোজ এখান থেকে আপনি কার্গো পাঞ্জাবে পাঠাবেন, রেলওয়ে স্টেশন হচ্ছে অমৃতসর। আপনি এখান থেকে কার্গোটা বাই রেলেই পাঠিয়ে দিলেন অমৃতসর রেলওয়ে স্টেশন। অমৃতসর রেলওয়ে স্টেশন থেকে সেটা যাবে আটারি বর্ডার, আটারি কাস্টম
এবং আটারি থেকে সেটা লাহোরে চলে যাবে। এই পাঞ্জাবের অমৃতসর থেকে লাহোরে আমাদের ট্রেন রুট আছে, সেখান থেকে আমাদের মালটা প্রথমে আটারি যে বর্ডার আছে সেখানে কাস্টম ক্লিয়ারেন্স হয়ে সেটাকে লাহোরে, পাকিস্তানের লাহোরে চলে যায়। তো সেই সময় আমাদের কিন্তু এই পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটা লার্জ ভলিউমের এক্সপোর্ট হতো বাই রেল। এই ট্রেডটা আমাদের কিন্তু এখন আর হয় না। এটা অগাস্ট 2019-এ আমাদের পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ট্রেড সাসপেন্ডেড হয়ে গেছে। তো এটা পুরোপুরি বন্ধ আছে। তার আগে একটা লার্জ ভলিউম আমাদের কিন্তু রেলে সার্ভিস হতো। তো এই হচ্ছে মোড অফ শিপমেন্ট আমরা দেখলাম। এবারে প্রপার ট্রানজাকশন অফ মানি। প্রপার ট্রানজাকশন অফ মানি মানে আপনি যখন এক্সপোর্ট করলেন, ধরুন আপনি ইন্দোনেশিয়া একটা ক্লায়েন্টকে এক্সপোর্ট করেছেন, ক্লায়েন্টের নাম এবিসি ইন্ডিয়া লিমিটেড। তো আপনি শিপমেন্ট করার পরে আপনার যে পেমেন্ট আসবে, আপনি যে কনসাইনিকে পেমেন্ট করেছেন সেই কনসাইনির নাম থেকেই কিন্তু আপনার পেমেন্টটা আসতে হবে আপনার এই এডি ব্যাংকে। এই এডি ব্যাংকে আপনি যে কনসাইনির নামে এক্সপোর্ট করেছেন সেই কোম্পানির নাম থেকেই কিন্তু আপনার পেমেন্টটা আপনার এডি ব্যাংকে আসতে হবে। এটাকে, এবং এই যে পেমেন্টটা আসার যে প্রসেস, এটা একটা প্রপার ট্রানজাকশন আছে। ধরুন আপনি মালটা পাঠালেন, আপনাদের যে ব্যাংকিং চ্যানেল আছে সেই চ্যানেল দিয়েই পাঠাতে হবে। আপনাকে যদি কোনো কেউ ক্যাশে কিছু দিয়ে দেয় সেটা কিন্তু হবে না। আপনি ডকুমেন্ট যেমন ব্যাংক থ্রু যাবে, পয়সাটাও আপনার থ্রু ব্যাংকে প্রপার নেমে সেটাকে আসতে হবে। সেই জন্যই সেটাকে বলা হয় প্রপার ট্রানজাকশন অফ মানি। এডি ব্যাংক বলতে কি বলা হয়? এডি ব্যাংক হচ্ছে অথরাইজড ডিলার ব্যাংক। অথরাইজড ডিলার ব্যাংক। আমাদের যে সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়াতে যে সেন্ট্রাল ব্যাংক আরবিআই, এই আরবিআইয়ের কন্ট্রোল করা সমস্ত যে আমাদের ব্যাংকিং সিস্টেমটা এই আরবিআই কন্ট্রোল করে থাকে। এবং আরবিআইয়ের অথরাইজ যে সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে, যার মধ্যে যে ব্যাংকও পড়ে থাকে, এই ব্যাংকগুলোকে বলা হয় অথরাইজ ডিলার ব্যাংক। এবং এই ব্যাংকের প্রসেস, এই ব্যাংকে পারমিশন দেওয়া আছে ফরেন ট্রানজাকশন এক সিস্টেমেটিক ওয়েতে করার। এবং এই ব্যাংকেই কিন্তু যে এক্সপোর্টার তাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ফরেন ট্রানজাকশন করার জন্য। সেইখানে আপনার ফরেন ট্রানজাকশন যেমন হয়ে থাকবে তেমনি পয়সা আসবে এবং যাবে, দুটোই হয়ে থাকবে এই এডি ব্যাংকের মাধ্যমে। এই এডি ব্যাংকের আরেকটা কাজ হলো, এই এডি ব্যাংক একটা অথরাইজ ডিলার কোড নাম্বার জেনারেট করবে, 14 ডিজিটের এডি কোড। এডি কোড 14 ডিজিটের একটা এডি কোড জেনারেট করবে অফ এক্সপোর্টার। যেটা কিনা আপনার কাস্টমস অথরিটিতে আইস গেট পোর্টালে আপনাকে রেজিস্টার্ড করতে হবে, তবেই আপনার শিপিং বিল জেনারেট হবে এবং আপনার যে পেমেন্ট আসবে সেই পেমেন্টও প্রসেস হবে। তো এই এডি ব্যাংকের ফাংশন হচ্ছে সে একটা সার্টিফিকেট দেওয়া, সেখানে 14 ডিজিটের আপনার একটা এক্সপোর্টার কোড থাকবে। সেই কোডটা আপনাকে আইস গেটে কাস্টম পোর্টালে সেটাকে রেজিস্টার্ড করতে হবে, করার পরেই আপনি এক্সপোর্ট করতে পারবেন। এবং আপনার সমস্ত কিছু যে ট্রানজাকশান হবে সেই ট্রানজাকশান এই ব্যাংক অথরিটি পুরোপুরি চেক করবে, থরলি চেক করতে পারবে, আরবিআই চেক করতে পারবে, গভর্নমেন্ট মনিটর করতে পারবে। তো তাহলে আমাদের একটা সিস্টেমেটিক প্রসেসের মাধ্যমে এই 4টে মোড দিয়ে যখন আমরা দেশের বাইরে কোনো গুডস এক্সপোর্ট করব এবং তার পেমেন্টটা একটা প্রপার ট্রানজাকশনের মধ্যে দিয়ে আমাদের যে এডি ব্যাংকে আসবে, তখনই আমি সেটাকে এক্সপোর্ট বলবো।
তো এই এক্সপোর্ট সম্বন্ধে, এক্সপোর্টের যে একটা ব্রিফ মিনিং, সেই মিনিং সম্বন্ধে আপনি একটা আইডিয়া হলো। আশা করি এটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।